তোকে 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 অনেক ছাড় দিছি, অনেক ছাড় দিছি। আর তো তোকে ছাড় দিয়ে যাবে না, তোকে ছাড় দিতে 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 তোকে মাথায় তুলে ফেলছে। এই কত আর কত মাথায় তুলবো, আর কত আর কত তোকে সহ্য করবো বল? তোকে এত সাহস দিয়ে ফেলছি না, আমার মাথা উঠে পারলে তুই পায়খানা করে দিবি। এ বুড়ি, এই তোর সাহস করতেছে? হ্যাঁ, তোর সাথে আমাকে তুলনা করিস? ফকুন্নির বাচ্চা কথা আর করবি? হ্যাঁ, কি ভাবছিস? হ্যাঁ, তোরা আমি ছেড়ে দেবো, তোরা আমি ছেড়ে দেবো, এই ছেড়ে দেবো? হ্যাঁ, অনেক অনেক হাল করছিস তুই, হ্যাঁ? অনেক হাল করছিস, এই অনেক আমি সহ্য করছি। আর তো না, হ্যাঁ, আর তো না, আর সহ্য করবি না। কি ভাবছিস তুই? আর এরকম বলবি? এই আর এরকম করবি? ক এই আর এরকম করবি, আর এরকম করবি? আমার পায়ে ধরে বৌমা, আমাকে মাফ করে দাও বৌমা। তোকে মাপ, তোকে মাপ। হ্যাঁ, শোন, তোর একদিন কি আমার একদিন, হ্যাঁ? কি আর বলবি? বল আর বলবি? হ্যাঁ, আর বলবি? হ্যাঁ, তোর তো আমি কিরে রে কথা কস না, গাই কিরে ভান করতেছিস না? বাবা ভিক্ষা দাও বাবা। চাচিমা আমার জন্য দোয়া করেন। আচ্ছা বাবা। মা, মা, কে? এই সূচনা। আরে এই তো আসছি। কে? সোহেল, তুমি? হ্যাঁ আমি। আমি তো বিশ্বাসই করতে পারতেছি না যে তুমি হুট করে সত্যি চলে আসছো। কেন, আমি কি চিমটা দিয়ে দেখবো? আউ, সত্যি তো তুমি। আমি না বিশ্বাসই করতে পারতেছি না। আরে সত্যিই আমি আসছি। ভাবলাম যে তুমি তো সারপ্রাইজ অনেক পছন্দ করো, তাই হুট করে দে তোমার সামনে দাঁড়াবো, তুমি সারপ্রাইজ হয়ে যাবা। যাক, ভালোই করছো। চল ভিতরে চল। আচ্ছা তুমি আসলা, মা কোথায়? মাকে ডাকো, মাকেও সারপ্রাইজ দেই। মা, আসলে সোহেল, কিভাবে যে মায়ের কথাটা তোমাকে বলবো আমি তা বুঝতে পারতেছি না। আমি বুঝলাম না, মায়ের কথা বলতে তুমি এমন করে কথা বলছো কেন? কেন, আর মার কি হয়েছে? মা বাসায় নেই? না, মা বাসাতে নয়। কোথায় গেছে? মা এমন জায়গায় চলে গেছে যেখান থেকে চাইলেও আর মা কখনো ফিরে আসবে না। তোমার কথা আমি বুঝতে পারতেছি না। তুমি বলছো মা বাসায় নেই, আবার বলছো এমন জায়গায় গেছে আর কোনোদিন ফেরত আসবে না। তাহলে আমার মার কি হয়েছে? শোনো, তুমি একটু শান্ত হও, আমার কথাগুলো শোনো। দেখো সোহেল, আমি চাইলে অনেক আগে তোমাকে জানাতে পারতাম, কিন্তু তুমি দূর প্রবাসে ছিল, তাই তোমাকে আমি কিচ্ছু জানাইনি। এতদিন তোমার কাছে অনেক মিথ্যা কথা বলছি। আমি বলছি মা ঘুমাচ্ছে, মাঝে মাঝে বলছে মা নামাজ পড়তেছে, মাঝে মাঝে বলছে মা খাচ্ছে। ইচ্ছা করে মাকে আমি ফোনটা দিইনি, কারণ মা তো ছিল না। আমি কিভাবে তোমাকে ফোনটা দিব? জানো তো সোহেল, একদিন রাতে হঠাৎ করে মা আমাকে ডাকলো। আমি ওঠার পর মা বলতেছিল বৌমা আমার না খুব বুক ব্যথা করতেছে, ছাপ ধরে আসতেছে। আমি একা মানুষ কি করবো বুঝতে পারতেছিলাম না। তবুও তাড়াহুড়ো করে মাকে অমনি নিয়ে বের হলাম। হসপিটালে যাওয়ার পরে ডাক্তার বলল মা মারা গেছে। না, আমি এটা বিশ্বাস করি না। আমার মা মারা যেতে পারে না। আমার মা মারা যায়নি, আমি এটা বিশ্বাস করি না। আমার বাবাকে ছেড়ে যাইতে পারে না। তুমি মিথ্যা বলছো, আমি এটা বিশ্বাস করি না। আর তোমার সঙ্গে তো আমার প্রতিনিয়তই কথা হতো, তুমি আমাকে একবারও বলোনি আমার মা মারা গেছে। আর এখন আমি বাড়িতে আসছি, আর এখন তুমি বলছো আমার মা মারা গেছে। আমি এটা বিশ্বাস করি না। আমার মন বলছে আমার মা মারা যায়নি, তুমি আমাকে মিথ্যা বলছো, তুমি আমাকে মিথ্যা বলছো। না না সোহেল, আমি কোনো মিথ্যা কথা বলছি না। আমি যা বলছি সব সত্যি বলছি, সত্যি বলছি। মা আর নাই,
আর আমি তো তোমাকে বললামই। এই দেখো, এখনো তুমি মায়ের কথা শুনে কিভাবে ভেঙে পড়তেছে। আর ওই দূরপ্রবাসে যদি ফোনে শুনতাম, নিজেকে সামলাতে পারতাম। তারপরেও তো আমার মায়ের জন্য এই তুমি হাতে লিখে দোয়া করতে পারতাম। তুমি দেখো আমি কত বড় হতভাগা সন্তান, আমার মা মারা গেছে, অথচ আমি জানি না আমার মায়ের শেষ কাজটাও আমি করতে পারি নাই। সোহেল, দেখো তুমি যদি এইভাবে কান্না করো, মায়ের আত্মা তো কষ্ট পাবে। আমি বলি কি, উপর থেকে কিন্তু মা ঠিক দেখছে। বড় তুমি মায়ের জন্য দোয়া করো, আল্লাহ যেন মা জান্নাত নসিব করুক। চলো ভিতরে চলো। আমি ভিতরে গেলেই তো আমার মায়ের কথা বারবার মনে পড়বে। প্লিজ এরকম আমি এই বাড়িতে কেমনে করে থাকবো তুমি বলো। চলো তো, ভিতরে চলো। বাবা গো, ভিক্ষা দাও বাবা। আচ্ছা চাচি আম্মা, আপনি এই বয়সে ভিক্ষা করতেছেন, আপনার কোনো সন্তান নেই? আছে বাবা, তোমার মতো একটা ছেলে আমার আছে। আমার ছেলেটা প্রবাসে থাকে, কিন্তু সবই আল্লাহর ইচ্ছা। দেখো, আমার একটা ছেলে প্রবাসে থাকা সত্ত্বেও আমি আজকে রাস্তায় রাস্তায় ভিক্ষা করছি। সবাই আমাকে বলে প্রবাসীর মা রাস্তার ভিক্ষুক। আমার যে ছেলের বউ আছে, বউমা আমাকে ঠিক মতো খাইতে দেয় না, বাড়ির সব কাজ কাম আমাকে দিয়ে করায়। অসুখ হলে একটা ওষুধ কিনে দেয় না, ছিঁড়া শাড়ি পরে ঘুরে বেড়াই। আমার দুঃখের শেষ নাই বাবা। আচ্ছা চাচি আম্মা, আপনি যদি কিছু মনে না করেন আমি একটা কথা বলি। বলো বাবা। দেখেন, ছোটোবেলায় আমার আম্মাটা মারা গেছে, আমাকে দেখাশোনার মতো করার কেউ নাই, আমি আমার বাসায় একাই থাকি। আপনার যেহেতু এত কষ্ট, আপনার কষ্ট দেখে আমার খুবই খারাপ লাগতেছে। চলেন না, আপনি আমার সাথে থাকবেন, আপনার কোনো টেনশন করা লাগবে না, থাকা খাওয়ার সব ব্যবস্থা আমি করব। বাবা, যেখানে আমার নিজের বাড়িতে ঠাঁই হলো না, নিজের বাড়িতে আমার ভাত জোটে না, তোমার বাড়ি যাব আমি কি করে বাবা? তুমি কিছু মনে করো না বাবা, এটা আমার কপাল। আমি তোমার বাড়ি যাইতে পারবো না বাবা। আচ্ছা চাচি আম্মা, যেহেতু আপনি যাবেন না, আপনাকে আর জোর করব না, আমার জন্য দোয়া করবেন। আচ্ছা বাবা। আচ্ছা, আসি। বাবা গো, ভিক্ষা দাও বাবা। মা, সোহেল, মা বাবা। তুমি বেঁচে আছো? মা, আমি কি সত্যি দেখছি আমার মা বেঁচে আছে? তুমি নাকি মারা গেছো, কিন্তু তুমি রাস্তায় ভিক্ষা করছো কিভাবে? আর তুমি বাঁচলাই বা কিভাবে? আমি বাঁচে গেছি কিভাবে? আমার বেঁচে যাওয়ার পিছনে যে বড় একটা ঘটনা আছে বাবা। মা, আমাকে সব খুলে বলো। আচ্ছা তাহলে শোন। বৌমা, বৌমা, আসি। এই সারাক্ষণ শুধু বৌমা বৌমা, আপনার যদি একটু শান্তি করে যে বসে থাকবে সে উপায়টাও নেই। কি হয়েছে এটা কি? বৌমা, খুব ক্ষুধা লাগছে, একটু খাইতে দাও। খুব খিদে লাগছে না? এখনই খাইতে দিব? ক্ষুধা তো এখন লাগছে, এখনই খাইতে দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আপনি একটু দাঁড়ান, আমি খাবারের ব্যবস্থা করতেছি। হ্যাঁ, একটু দাঁড়ান। যাক, অনেক দিন পর বৌমার কাছে খাবার চাওয়ার সাথে সাথে বৌমা আজকে আমাকে খাবার দিতে রাজি হয়েছে। আজকে আমি পেটটা ভরে খাবো। আল্লাহ, সব কিছুর মালিক তুমি আল্লাহ। আম্মা, এই যে ধরেন, এই যে নেন, খান। কি হলো, আছেন কেন? খান। বৌমা,
কিছুক্ষণ আগে দেখলাম এই পাত্রটাই তোমার কুকুর খাচ্ছে, আর সেই খাবার তুমি আমাকে দিচ্ছ বৌমা? হ্যাঁ দিলাম। আরে আমি তো তোরা কুকুরই মনে করি, তুই কি ভাবিস? হ্যাঁ, আমার কুকুরের চাই কি তোর সম্মান বেশি? আর এই বাড়িতে আমার কুকুরের যে সম্মান আছে না, তোর তো সেই সম্মানটাও নেই। তাই জন্য তো আমি এই পাত্রে তোকে খাইতে দিয়েছি। এটা তো তোর সৌভাগ্য। শোন, তোরে না মাটিতে খাইতে দেওয়া উচিত। তোর ভাগ্য ভালো আছে আমি তোর মাটিতে খাইতে দিই নাই, আমার কুকুরের পাত্রতে তোর আমি খাইতে দিচ্ছি। বৌমা, তুমি যদি আমার জায়গায় হতে, তুমি কি পারতে এই কুকুরের পাত্রে ভাত খাইতে? কে? এই দাদা, তোর জায়গা মানে? এই তুই কি বলতে চাচ্ছিস? হ্যাঁ, তোর সাথে তুই আমাকে তুলনা করলি? এই এই কোথায় তোর, কোথায় আমি? হ্যাঁ, তুই কার সাথে কাকে তুলনা করতেছিস বল? এই বুড়ি, এই কি ভাবছিস? হ্যাঁ, কি ভাবছিস? দিন দিন তোর সাহসটা খুব বেড়ে গেছে। হ্যাঁ, খুব সাহস বেড়ে গেছে। এই তুই তোর সাথে আমার কাছে তুলনা করে ধরছিস? এই ফুটেন, এই তোরে দয়া করে আমি থাকতে দিচ্ছি, খাইতে দিচ্ছি, পড়তে দিচ্ছি, তোর এত সাহস হয়ে যায়? হ্যাঁ, তুই আমাকে তুলনা করিস তোর সাথে? ক, আর তুলনা করবি? ক, আর তুলনা করবি? হ্যাঁ, এই না 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 না, তোকে 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 অনেক ছাড় দিচ্ছি, অনেক ছাড় দিচ্ছি। আর তো তোকে ছাড় দিয়ে যাবে না, তোকে ছাড় দিতে 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 তোকে মাথায় তুলে ফেলছে। এই কত আর কত মাথায় তুই বল, কত আর কত তোকে সহ্য করবো বল? তো কি এত সাহস দিয়ে ফেলছি না, আমার মাথা উঠে পারলে তুই পায়খানা করে দিবি। এবারে এই তোর সাহস করতে চাই? হ্যাঁ, তোর সাথে আমাকে তুলনা করিস? ফকুন্নির বাচ্চা কথা কর। আর করবি? হ্যাঁ, কি ভাবছিস? হ্যাঁ, তোরা আমি ছেড়ে দেবো, তোরা আমি ছেড়ে দেবো, এই ছেড়ে দেবো? হ্যাঁ, অনেক অনেক হাল করছিস তুই, অনেক হাল করছিস। এই অনেক আমি সহ্য করছি, আর তুই না, হ্যাঁ, আর তুই না, আর সহ্য করবি না। কি ভাবছিস তুই? আর এরকম বলবি? এই আর এরকম করবি? ক ক, এই আর এরকম করবি, আর এরকম করবি? আমার পায়ে ধরে বৌমা, আমাকে মাফ করে দাও বৌমা। তোক মাপ, তোক মাপ। হ্যাঁ, শোন, এমন দূর হ, দূর হ আমার চোখ, ছাড়, এই ছাড় আমার পা, ছাড়, ওঠ, ওঠ এখান থেকে, ওঠ, 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 এই ওঠ, 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 ওঠ। শোন, কান খুলে আমার কথাটা শোন। আমার থেকে যদি ভাত চাস না, এর চেয়ে ভালোভাবে আমি তোকে খাবার দিতে পারবো না। আর শুধু এর চেয়ে ভালোভাবে কেন, আজকের পর থেকে তোকে আমি কোনো খাবার দিতে পারবো না। তুই যদি ভালোভাবে খাবার খাইতে চাস, তাহলে সুন্দর করে যা হয় রাস্তায় রাস্তায় ভিক্ষা কর, আর নাহলে কাজ করে খাবি। তোকে আমি কোনো খাবার দিতে পারবো না, মানে দিতে পারবো না। শুনতে পাচ্ছিস আমার কথা? যা, যা চোখের সামনে থেকে যা। তোর চেহারাটা আমি দেখতে ইচ্ছা করতে, যা, যেখানে বসে সেখানে যা, যা, দূর হয়ে যা চোখের সামনে। হুম, ওকে আমি খাবার দিচ্ছি, ওর সৌভাগ্য। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও ভাই, বড় বিপদে পড়ছি, একটু সাহায্য করেন। কি বিপদে পড়ছেন ভাবি? ও ভাই, আমার একটা কাজের খুব দরকার, আমার একটা কাজ দেন আপনার বাড়ি। আপনি কি কন ভাবি? কাক কি কন? আমার বাড়িতে আপনি কাজ দেব? আমি তো গরিব মানুষ, আমি তো পাঞ্চির কাম করে খাই, আর আপনি কাজ চাচ্ছেন? একটা কথা বলি ভাবি, হ্যাঁ ভাই বলেন। আচ্ছা আপনার ছেলেটা প্রবাসে থাকে না? হ্যাঁ, আপনি ছেলে প্রবাসে পাঠাইছেন, আপনার ছেলে মাসে মাসে অনেক টাকা কামাই করে, আর আপনি চাচ্ছেন মানুষের বাড়ি কাজ করতে, এটা কেমন কথা হইলো? বাইরে ছেলের কামাই খাইতেও কপাল লাগে, আল্লাহ তো আমার সেই কপাল দেয়নি। আমার বৌমা তো আমার ঠিক মতো খাইতে দেয় না, কথায় কথায় মারধর করে, বাড়ি থেকে বের করে দিছে। পেটের ক্ষুধা কয় বেলা সহ্য করা যায় বলেন ভাই? তাই একটা কাজের খোঁজে বের হয়েছি, কোনো জায়গায় একটা কাজ পাইলে অন্তত পেটের একটু খাবার তো জোগাড় করতে পারতাম। তা ঠিক কইছেন, কিন্তু আমার হাতে তো কোনো কাম নাই ভাবি, কাজ কাম নাই। আর শোনেন ভাবি, আপনি যে এই বয়সে কোন লোক কি কাজ দেবে আপনাকে কন? আমি একটা কথা বলি, তার চেয়ে আপনি বাড়িতে চলে যান, ফিরে যায় বৌমাকে একটু বোঝান। আপনার এই কষ্টটা আর করা লাগবে না, আপনি বৌমাকে বোঝান। ভাইজান, আপনি ঠিকই বলছেন, আমি অনেক দাঁড়ে দাঁড়ে গেছি, কেউ কাজ দেয় না, বলে এই বয়সে অসুস্থ শরীর নিয়ে কিভাবে আপনি কাজ করবেন, কাজ করতে পারবেন না। তার চেয়ে বাড়ি ফিরে যাই না ভাই? হয়, আপনি বাড়িতেই ফিরে যান। আচ্ছা ভাবি, আমি আসি। আচ্ছা ভাই।
বৌমা জি। দাঁড়াও, জি বলেন। একটা কথা বলতে চাই বৌমা, যদি কিছু না মনে করো। আরে বাবা, আমি আর কি মনে করব, বলেন না কি বলবেন। এই যে তোমার শাশুড়ি আমার সঙ্গে রাস্তায় দেখা, আমার কাছে যে ভাই আমাকে একটা কাজ যদি দিতেন তা আমি কাজ করে খেতাম। আচ্ছা বৌমা, তোমার স্বামী থাকে প্রবাসী, আর তোমার শাশুড়ি যদি মানুষের কাছে কাজ চায়, কাজ করে খাইতে চায়, এটা কেমন দেখা যায় কত? ও আচ্ছা, এই কথা বলার জন্য আপনি রাস্তার মাঝখানে আমাকে ঠেকাইলেন না। আর একটা জিনিস বুঝলাম না, আমার শাশুড়ি আপনার কাছে কাজ চাইছে ভালো, তো সেই কথা আমাকে বলার মানে কি? হ্যাঁ, আরে আমি বলবো না, তুমি তো তার ছেলের বউ, আর তোমার শাশুড়ি যদি মানুষের কাজ করতে চায়, এটাতে তোমার কাছে বলা তো আমার অপরাধ হয়নি। এই বুড়াই শোন, খাস তো মানুষের বাড়ি কামলা দিয়ে, আর মুখে অনেক বড় বড় ফুটানি, এত ফুটানি আশা থেকে। আর তাছাড়া বুঝলাম না, শাশুড়িটা আমার, ঠিক আছে? সে কোথায় যাবে, কি করবে না করবে সেটা আমি বুঝে নেব, সেটা না তো না ভাবলেও চলবে। আর হ্যাঁ, আজকের পর থেকে আমার শাশুড়ির বিষয়ে যদি আমাকে কোনো কথা বলতে আসিস না, তাহলে কিন্তু এরপর ভালো হবে না, কথাটা যেন মাথায় থাকে। যা এখান থেকে দূর হ। আমার শাশুড়ি কিনে কিনা উনার মাথা ব্যথা। না বৌমা, আমি তো খারাপ কিছু করিনি, আমি তো ভালোই বলছি। তোমাদের তো আমি ভালোবাসি, যে তোমরা গ্রামের বউ, পাড়ার বউ, আর তোমার শাশুড়ি যদি মানসিক কাজ করে খারাপ দেখা যায়, আবার তোমাদের মান সম্মান যায়, তার ছেলে থাকে প্রবাসে, আমি তো খারাপ কিছু করিনি বৌমা। ও আচ্ছা, খুব দরদ উতলা উঠতেছে না? তাহলে এক কাজ কর, আমার শাশুড়িকে নিয়ে তোর বাড়িতে রেখে দে, ওখানে বসে বসে বইটাকে গিলা, দেখি তুই কত পারিস। বলার সময় না সবাই বলতেই পারে, দায়িত্ব নেওয়ার সময় না কেউ দায়িত্ব নেয় না। দেখো বৌমা, তুমি আমাকে অনেক কথা শোনাচ্ছ, আমি কিন্তু এত কথা শুনতে চাইছিলাম না, আমি ভালোর জন্যই বলছিলাম। এই চুপ, আমি আর একটা কথা শুনতে চাই না। রাস্তাতে যাচ্ছিলে না, যা, শুধু শুধু ডেকে আমার সময়টা নষ্ট করলি, যা। আর ভবিষ্যতে কোনোদিন আমার শাশুড়িকে নিয়ে একটা কথা বলতে আসবে না। যত্তসব। খেতে একটা কাজে নেয় না, আজকাল রাস্তার মাঝখানে মানুষ ধরে ধরে আমাকে শাশুড়ির বিষয়ে কথা বলবে। আর এই বুড়িটা, যত দেশে বুড়িটার না, এই বইটার সাথে একবার আগে দেখা হয়নি, তারপরে এই বইটার এমন শিক্ষা দিব যে এই বইটার বিষয়ে আমাকে আর কেউ কোনো কথা না বলতে। হে যে বুড়ি, কি হ্যাঁ, এইখানে কি সুন্দরভাবে বসে আছিস না, খুব আরামে, বাহ বাবা, পা মিলিয়ে বসে আছিস, এখানে বসে থাকলে হবে? এই পাড়ায় পাড়ায় আজকাল কি বলে বেড়াচ্ছিস তুই? কিরে? বৌমা, আমি কারোর কাছে কিছু বলি নাই তো। ও, তাহলে এই যে আশেপাশের মানুষজন যা আমাকে বলছে সেগুলো ভুল বলতেছে না? এই কথা কথা তো মিথ্যা কথা কিসের জন্য বলছে? মিথ্যা কথা বলতে বলতে দেখছি তোর জিভা বড় হয়ে গেছে না? তুই কি ভাবছিস তুই সুন্দরভাবে এখানে বসে থাকবি, তোকে দেখে মনে হয় ভাজা মাছ টুলটাও খাইতে জানিস না, আর আমি কিছু জানবো না? হ্যাঁ, এই যে পাড়ার মানুষের কাছে যে তুই বলে আইছিস, আমি নাকি তোকে খাইতে দিই না, তুই খাবার না পাই তুই রাস্তায় রাস্তায় কাজ খুঁজে বেড়াচ্ছিস, আর সেই মানুষগুলো আমাকে ধরে ধরে বলছে, পাইছিসটা কি? কি ভাবছিস মানে বাড়ির বাইরে এসেও কি তুই আমাকে শান্তি দেবো না, নাকি তোর জন্য আমি বাড়ির বাইরে বের হওয়া বন্ধ করে দেবো? কোনটা? বৌমা, বাড়ির বাইরে এসে তো আমাকেই তুমি শান্তিতে থাকতে দিচ্ছ না, আর আমি কারো কাছেই কোনো কিছু বলি নাই। এই জগতের সকল মানুষ তো আর অন্ধ না, তুমি যা কিছু করতেছো আমার সাথে, আশেপাশের মানুষ তো দেখতেছে, তারা যদি বলে আমি কি করব? এই তারা যদি বলো মানে হ্যাঁ, কি ভাবতেছিস? হ্যাঁ শোন, এইসব মিথ্যা কথা না একদম আমার কাছে বলবো না। তুই কি ভাবছিস? হ্যাঁ, তুই পাড়ায় পাড়ায় জন্য জন্য কয়েবারে বিয়ার, আমি সেগুলো মুখ বুঝে সহ্য করি। এই এত সহজ না শোনো। হ্যাঁ, তুমি এত সুন্দর চুপচাপ থাকবে, আমি তোমার এইভাবে চুপচাপ আমি থাকবো তা তো না। তুমি কি ভাবছো? হ্যাঁ, পাড়ায় পাড়ায় তুমি বলে বেড়াবা, আর তোমারে আমি শান্তি করে থাকতে দেবো আর বলার সুযোগ দেবো না? বলে এই এই কি ভাবছিস? হ্যাঁ, এই তোর বলার সুযোগ দেবো না? আজকে তোর আমি এমন শিক্ষা দেবো না, পাড়ায় পাড়ায় কেন তুই আর চাইলেও না কোনো মানুষকে বলতে পারবি। দেখ তোর আমি শিখি, হ্যাঁ, আর বলবি বারবার বলবি, হ্যাঁ, আর বলবি পুরার লোকে গিয়ে বলবি যে আমি তোকে খাইতে দিই না। হ্যাঁ, আজকে তোর আমি এমন ব্যবস্থা করবো না, পাড়ায় পাড়ায় লোকের কাছে বলে তো দূরের কথা, তোর এই মুখ দিয়ে আর কথাই বেরোবে না। তুই আমার নামে দুর্নাম করিস না, তোর একদিন কি আমার একদিন। হ্যাঁ, কি আর বলবি? বল আর বলবি। হ্যাঁ, আর বলবি। হ্যাঁ, তোর তো আমি কিরে রে কথা কইস না, কিরে ভান করতেছিস না?
না না, আমি কি তাহলে খুন করে ফেললাম? আমি তো এটা চাইনি। এই বুড়ি, বুড়ি, না না না, কেউ দেখেনি। এখানে কিছুক্ষণ বসে থাকা যাবে না। কেউ দেখে ফেললে বলবে আমি খুন করছি। আমি তো খুন করতে চাইনি। না না, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এখানে পালাইতে হবে। আমাকে এখানে থাকা যাবে না। আমি কিচ্ছু করিনি, কিচ্ছু না, কিচ্ছু না। এ তো বেঁচেই আছে। হ্যাঁ, তাহলে হাসপাতালে নেওয়া যায়। মা, তোমাকে তো মেরেই ফেলছে, আর তুমি সেখান থেকে বেঁচেও গেলা। কিন্তু তুমি রাস্তায় ভিক্ষা করছো কেন? যে তোমাকে উদ্ধার করলো সে তোমাকে খাইতে দেয়নি, তার বাড়িতে আশ্রয় দেয়নি। বাবা, সে তো আর কেউ না, তোর মওলা চাচা। ওনার মতো একজন ভালো মানুষ আর এই পৃথিবীতে একটাও নেই। তোর মওলা চাচা তার বাড়িতে আমাকে আশ্রয় দেয়। এই কথা তোর বউ জানতে পেরে সেখানে যায়, সেখানে গিয়ে তাকে পুলিশ দিয়ে ধরিয়ে দেয়। আর এই কষ্ট সহ্য করতে না পেরে তোর মওলা চাচা স্ট্রোক করে মারা যায়। তারপরে তোর বউ সব জায়গায় ঘোষণা দিয়ে দেয় যে আমার শাশুড়িকে যে আশ্রয় দিবে আমি প্রতিটা মানুষকে এইভাবে পুলিশকে দিয়ে ধরিয়ে দেব। তাই বাবা, আমি তো চাই না যে আমার কারণে মানুষ পুলিশের কাছে যাক, পুলিশের হাতে ধরা খাক। তাই বাধ্য হয়ে আমি আজ রাস্তায় রাস্তায় ভিক্ষা করছি বাবা, তাছাড়া আমার কোনো উপায় নেই। মা, তুমি এত কষ্ট করছো, অথচ আমি প্রবাস থেকে আসার পরে তোমার বৌমা আমাকে সুন্দর করে বলছে তুমি নাকি মারা গেছো। আর তোমার বৌমা তুমি বেঁচে আছো সেটা জেনেও তোমাকে নির্যাতন করছে। তুমি যে বাড়িতে আশ্রিত আছো সেই বাড়ি থেকেও বের করে দিছে, এবং বলছে তোমাকে যে আশ্রয় দিবে তাকে সে পুলিশে ধরাই দিবে। আমি সব বুঝতে পারছি, এ ছিল ওর ষড়যন্ত্র। ও তোমাকে দেখতে পারে নাই, এজন্য চায় না যে তুমি আবার ওই বাড়িতে ফেরত যাও। কিন্তু আমি চাই আমার মা আমার সঙ্গে থাকবে, আমার মা আমার বাড়িতে ফেরত যাবে। চলো মা, ও কেন এমনটা করলো সেটা আমি দেখতে চাই। তুমি আমার সঙ্গে চলো। না বাবা, যে বাড়ি থেকে আমাকে একবার বের করে দিছে ওই বাড়িতে আমি আর যাব না সোহেল। না মা, তোমার সন্তানের জন্য হলো তোমাকে ওই বাড়িতে আবার যেতে হবে। তুমি হবে আমার বাড়ির রাজরানী, প্রবাসী মা রাস্তার ভিক্ষুক, এটা আমি মানতে পারবো না। তাই আমার সঙ্গে বাড়িতে চলো, চলো মা। আসো। বাবা, ভালো লাগে না। সেই যে কখন বের হয়েছে আসার নামে খবর নেই। ওই যে থাকে মানুষটা, ফোন দিচ্ছি, ফোনটা পর্যন্ত ধরতেছে না। ভালো লাগে এইগুলা? কোথায় গেছে কে জানে। এতক্ষণে তোমার আসার সময় হইলো? হ্যাঁ, একটু ঘুরছিলাম তো। আচ্ছা সূচনা, আমার মা কি সত্যি মারা গেছে? এই দেখো, এগুলা কি ধরনের প্রশ্ন হলো? আমি কি বানাই বানাই মিথ্যা কথা বলছি যে তোমার মা মারা গেছে? আরে আমি কি তোমাকে বলছি যে তুমি আমাকে মিথ্যা কথা বলছো? তুমি তো আমার সঙ্গে মিথ্যা কথা বলতেই পারো না, তাই না? তারপরে মনের কাছে অনেক প্রশ্ন যাচ্ছে, এজন্য তোমাকে জিজ্ঞাসা করলাম। আবারও বলছি, আমার মা কি সত্যি মারা গেছে? আরে হ্যাঁ, আমি কেন মরা নিয়ে মিথ্যা কথা বলবো বলো তো? আচ্ছা, আমি মেনে নিলাম তুমি আমার কাছে সত্য কথা বলছো। আমি তোমাকে না আরো অনেক বড় একটা সারপ্রাইজ দিতে চাই। সারপ্রাইজ? এখন আবার কিসের সারপ্রাইজ? এই যে তুমি আমার জন্য এতক্ষণ অপেক্ষা করছো, আমি কোথায় ছিলাম, কি কি করলাম, সেগুলো বলবো না। এই যে এতক্ষণ ঘুরতে ঘুরতে আমি না অনেক কিছু শিখে ফেলছি, যে তোমাকে আমি একটা বড় সারপ্রাইজ দিব। এই আবার কি নিয়ে আসছো আমার জন্য? হ্যাঁ, তোমার বলছি না আমার জন্য কোনো কিছু লাগবে না। কখন যে কি করো না তুমি। আমার না তোমাকে সারপ্রাইজ দিতে অনেক ভালো লাগে, তাই আজকে আমার জীবনের সবচাইতে বড় সারপ্রাইজটা আমি তোমাকে দিব। আচ্ছা ঠিক আছে, চোখ বন্ধ করবো? হ্যাঁ, তুমি চোখ বন্ধ করো, আমি সারপ্রাইজটা এনে তোমার সামনে দাঁড় করাই। আচ্ছা ঠিক আছে, বন্ধ করলাম। তাড়াতাড়ি সারপ্রাইজটা দেখাও। এদিকে আসো, চোখ খুলবা না কিন্তু। আচ্ছা ঠিক আছে। এবার চোখটা খুলো।
খুলবো? হুম। না, এটা কোনোভাবে সম্ভব না। আরে উনি তো মারা গেছে, আমি নিজ হাতে মেরে ফেলছি। হ্যাঁ, তুমি ঠিকই বলছো, উনাকে তো তুমি নিজ হাতেই মেরে ফেলছো। না না, উনি তো মারা গেছে, আমি সেই কথাই বলতেছি। চাপ! আর মিথ্যা কথা বলবা না, অনেক মিথ্যা কথা বলছো। আমি প্রবাস থেকে আসলাম, তুমি আমাকে সুন্দর করে বললা আমার মা মারা গেছে। অনেক রাত্রে অসুস্থ হয়ে পড়ছিল, তাকে নিয়ে তুমি হসপিটালে গেছো, চিকিৎসা করাইছো, ডাক্তার তাকে মৃত ঘোষণা করছে। তুমি তাকে কবরস্থ করছো, আবার আমার মায়ের জন্য দোয়ার মাহফিলও করছো। কিন্তু এত কিছু করার পরে এই ব্যক্তি কেমনে করে জীবিত রইলো? আমার তো একই প্রশ্ন, এটা কিভাবে সম্ভব? কিছুতেই সম্ভব না। আর কত নাটক করবো আমার সঙ্গে, আর কত? নাটক? আমি আবার কি নাটক করলাম? নাটক নয় তো কি? একজন জ্যান্ত মানুষ এই জায়গায় দাঁড়িয়ে আছে, তুমি বলছো আমার মা মারা গেছে, অথচ তুমি নিজের মুখে মাত্রই স্বীকার করলা আমার মাকে তুমি মেরে ফেলছো। কিন্তু এই নাটকগুলো কেন করছো? আমার কি অপরাধ ছিল? আমার মায়ের কি অপরাধ ছিল যে আমার মাকে তুমি মেরে ফেললা? আমার মাকে দিনের পর দিন, রাতের পর রাত অত্যাচার করছো। শুধু তাই না, আমার মাকে কেউ যদি এক মুঠো খাবার দিত, তুমি তাকেও নির্যাতন করতা, তাকেও কথা শুনো। যদি আমার মাকে কেউ এক মুঠো খাবার দিত, তুমি তাকে অকথ্য ভাষায় গালি দিতা। কেউ যদি আমার মাকে একটু আশ্রয় দিত, তাকে তুমি হুমকি দিতা, তাকে তুমি পুলিশ দিয়ে ধরিয়ে দিবে। কিন্তু কেন আমার মাকে তুমি এত নির্যাতন কেন করছো? অথচ আমি যখন প্রবাস থেকে তোমাকে ফোন দিতাম, তখন তুমি বলতা আমার মা অনেক ভালো আছে, আমার মা সুস্থ হয়ে গেছে। আমার মায়ের মতো সুখী মানুষ এই মহল্লাতে একটাও নেই। আমার মায়ের এত সুখ, এত সুখ যে আমার মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে, রাস্তায় দাঁড়িয়ে বলে, বাবা আমাকে 5টা টাকা দাও, আমাকে 10টা টাকা দাও, আমি এক মুঠো খাবার খাবো। এত সুখ আমার মা কোথায় রাখবে? আর এত সুখ আমার মতো প্রবাসী কোথায় রাখবে? যে প্রবাসী পরিবারকে ভালো রাখার জন্য ওই দূর প্রবাসী এত কষ্ট করে টাকা ইনকাম করে, তার মা ভালো থাকবে, তার বউ ভালো থাকবে, তার পুরা পরিবারটা ভালো থাকবে, তার প্রিয় মানুষগুলোকে ভালো রাখার জন্য একজন প্রবাসী কত কষ্ট করে, সে কথা তোমাদেরকে কখনোই আমরা বুঝাইতে পারবো না। কিন্তু একজন প্রবাসীর মা কেন রাস্তায় ভিক্ষা করবে, এই জবাব আজ তোমাকে দিতেই হবে। সোহেল, আমার কথাটা শোনো, বিশ্বাস করো, আমি না সত্যি জানতাম না যে তোমার রাস্তা রাস্তায় ভিক্ষা করতেছে। আর তাছাড়া আমি সত্যি তোমার মাকে মারতে চাইনি। তোমার মা না ঠিকভাবে কাজকাম করতো না। আমি না উপবাসে যাওয়ার পর থেকে তোমার মাকে দিয়ে কাজকাম করাইতাম। আমি ভাবতাম সংসারের সব কিছু আমার হাতে থাকবে, কিন্তু মাঝে মাঝে তোমার মা এমন ব্যবহার করতো যেন উনি কর্তৃত্ব ফলাতে চাইতো। তাই তো আমি সারাক্ষণ ওনাকে খাটাইতাম, ঠিকভাবে খাইতে দিতাম না। ভেবেছিলাম এরকম করলে বাড়ি থেকে বের হয়ে যাবে, কিন্তু না, উনি তো বাড়ি থেকে বের হতোই না। তারপর উনি আশেপাশে মানুষ থেকে খাবার চাইতো, মানুষের থেকে উল্টো পাল্টা আমার কথা শুনতে হইতো। তাই আর কি সেই রাগে একদিন আমি ওনাকে যাই বললাম, পাড়ায় পাড়ায় কেন উনি বলে বেড়াচ্ছে, উনি স্বীকারই করতে চায় না। উনি বলছিল যে না, মিথ্যা কথা। ওই রাগে না আমি ওনার গলাটা চেপে ধরি। তারপর হুট করে দেখি উনি গাটা ছেড়ে দিল, ওনার নিঃশ্বাসটা কেমন বন্ধ বন্ধ মনে হলো। আমি তখন ভাবলাম আমি তো ওনাকে খুন করে ফেলছি, আর এটা যদি সবাই জেনে যায় তাহলে আমার নামে মামলা হবে, আমাকে জেলে যেতে হবে। আমি ওই ভয়ে না ওখান থেকে পালিয়ে চলে আসি। তারপর কি করবো বুঝতে পারতেছিলাম না, কিন্তু বিশ্বাস করো আমি পরে ওখানে গেছিলাম, ওখানে যে ওনাকে পাইনি। আমি ভেবেছিলাম হয়তো শিয়াল করে খেয়ে গেছে। তারপর তোমাকে কি বলতাম, হ্যাঁ তাই বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছিলাম তোমার মা মরে গেছে। কিন্তু আমার প্রশ্ন হলো, তো তোমার মা কিভাবে বেঁচে থাকলো? আর তোমার মাই বা রাস্তা রাস্তা ভিক্ষা কিভাবে করতেছিল? আমার তো কিছুই মাথায় ঢুকতেছে না। কথায় আছে না, রাখে আল্লাহ মারেকে,
ওই উপরওয়ালা যদি কাউকে বাঁচিয়ে রাখতে চায়, পৃথিবীর কারো সাধ্য নেই তাকে খুন করে। উপরওয়ালা আমার মাকে বাঁচিয়ে রাখছে, ফেরেশতার মতো একজন লোক পাঠাইছে, তার ওসিলায় আমার মা জীবিত আছে। আর তুই আমাকে কি বললি? আমি প্রবাসে যাওয়ার পরে তুই আমার মাকে দিয়ে এই বাড়ির সমস্ত কাজ করাইতি। কেন? আমাকে বলতে পারতি যে তোর কাজ করতে ইচ্ছা করে না, এই বাড়িতে একটা কাজের লোকের প্রয়োজন, আমি তোকে কাজের লোক রেখে দিতাম। কিন্তু তা না করে আমার অসুস্থ মাটাকে দিয়ে তুই দিনের পর দিন এই সংসারে কাজ করাইতি। শুধু তাই না, কাজ করা একটু কম বেশি হলে তাকে নির্যাতন করতে, ঠিক মতো খাইতে দিতি না। আর সে কথা বলাতে তুই আমার মাকে মেরে ফেললি, তাকে জঙ্গলে ফেলে আসলি, আর আমি বাড়িতে আসলাম আর আমাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথা বললি। আরে একজন মানুষ কেমন করে এমন কথা বলতে পারে? আমার তো তোর বুকটা ছিঁড়ে দেখতে ইচ্ছা করছে। ওই জায়গায় কোনো মানুষ বাস করে নাকি অমানুষ বাস করে? আমার তো মনে হয় ওই জায়গায় কোনো অমানুষ বাস করে। যদি কোনো মানুষ বাস করতো তাহলে এমন জঘন্যতম কাজ সে করতে পারতো না। যাই হোক, তোকে এত কথা বলে লাভ নেই। তুই আমার মাকে হত্যা করতে পারিস, জঙ্গলে ফেলে দিতে পারিস, এরকম অমানুষের সঙ্গে আমি সংসার করবো না। আমি তোকে তালাক দিয়ে দেব। না না, হ্যাঁ সোহেল, আমার কথাটা শোনো। দেখো তো, তোমার তোমার মা তো বেঁচে আছে, তো মরে যায়নি। হ্যাঁ আমি জানি আগের মতো না, আমি একটা ভুল করে ফেলছিলাম, কিন্তু আমি তো বুঝতে পারিনি যে তোমার মা বেঁচে আছে। বিশ্বাস করো, আমি যদি জানতাম তোমার মা বেঁচে আসছে তাহলে সত্যিই বাড়িতে ফিরাই নিয়ে আসতাম, মোনাকে রাস্তা রাস্তায় ভিক্ষা করতে দিত না। ও সোহেল, মানুষ তো মাত্রই ভুল করে, আমি ভুল করছি, আমারে প্লিজ ক্ষমা করে দাও। তুই কি বলছিস? তুই সামান্য ভুল করছিস আর সেই ভুলের ক্ষমা করে দেবো আমি? আরে তুই তো ভুল করিস না, তুই করছিস অপরাধ। তোকে যদি আমি ক্ষমা করি, কোনো প্রবাসী ভাই আমাকে ক্ষমা করবে না। আমি যদি তোকে ক্ষমা করে এই বাড়িতে রেখে আবার প্রবাসে যাই, তুই আবার আমার মাকে মেরে ফেলবি আর আমার সঙ্গে মিথ্যা নাটক করবি। আমি তো সেটা দেখতে পারবো না, তাই তোকে এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে যাইতে হবে। যা, এই বাড়ি ছেড়ে চলে যা, আর কোনো সময় আমার বাড়ির দিকে আসবি না। এই বাড়ির ত্রিসীমানায় তোকে যেন আর না দেখি। যা, বের হ। আমার কথাটা শোনো। বের হ। মা, তোমাকে আর কোনো কষ্ট সহ্য করতে হবে না। বাদ বাকি জীবন আমি তোমার সঙ্গে কাটাতে চাই না। তোকে এই বাড়ি থেকে কিভাবে বের করতে হয় আমার খুব ভালো করে জানা আছে। কি বললি তুই? তুই এই বাড়ি থেকে বের হবি না, না? আর এই মুখটা একটু বেশিই কথা বলতিছে। এই মুখটাই আজকে আমি একদম থেতলে দেবো, যেন আর কথা বলতে না পারিস, এই বাড়ি থেকে সুরসুর করে বের হয়ে যাস। বল, এই বাড়ি থেকে যাবি না? বাবা, বাবা ছেড়ে দাও বাবা। তোকে তো ছাড়বো আমি তখন, যখন তুই নিজে মুখে স্বীকার করবি যে তুই এই বাড়ি থেকে চলে যাবি, এই বাড়িতে তুই আর থাকবি না। আর যতক্ষণ তুই স্বীকার করবি না ততক্ষণ তোকে এইভাবেই আমি অত্যাচার করতে থাকবো। বল, যাবি কিনা বল? আমি চলে যাবো, আমি চলে যাবো, তুমি মুখ ছেড়ে দাও, ছেড়ে দাও। বাজান, চাচি, বাজান, কয়টা টাকা ভিক্ষা দিবে? সারাদিন আমি একটা টাকা ভিক্ষাও পাইনি। আল্লাহ তোমার মঙ্গল করুক। আচ্ছা চাচি, দোয়া করে নেওয়ার জন্য। আচ্ছা বেটা, যাও। যাক, এই সাওয়ালটাও যে 5টা টাকা ভিক্ষি দিলি, সে যাবৎ কেউ একটা টাকা ভিক্ষিও দেয়নি। বাজান,
কয়টা টাকা ভিক্ষা দাও না। মা, মা, সোহেল, তুমি তুমি রাস্তায় ভিক্ষা করছো কেন? সবই আমার কপাল রে বাজার। আমার ভাগ্যে ছিল ভিক্ষা করা, তাই হয়তো আমি পদে পদে ভিক্ষা করতেছি। কিন্তু কেন মা, তুমি রাস্তায় ভিক্ষা করছো কেন? তোমার তো রাস্তায় ভিক্ষা করার কথা না। আমার রাস্তায় ভিক্ষা করার কথা না, কিন্তু ওই বিধাতা হয়তো লেখি রাখেছে, না হলে আমার সাথে কিসের জন্য এমনটা হবে। এত কষ্ট করে সওয়ালের প্রবাসে পাঠাইছি, আজকে আমার হাতে ভিক্ষার থালা। মা, আমিও তো বুঝতে পারছি না একজন প্রবাসীর মা কেন রাস্তায় রাস্তায় ভিক্ষা করবে। মা, তোমার কি এমন হয়েছে যে তুমি রাস্তায় ভিক্ষা করতেছো? তোমার সঙ্গে কি এমন ঘটছে যার কারণে তুমি রাস্তায় ভিক্ষা করতে বাধ্য হয়েছো? মা, আমাকে সব খুলে বলো না। না রে বাজান, তোর এই কথা শোনার দরকার নেই। তুই সহ্য করতে পারবো না নে, তুই কষ্ট পাবো। আর তুই কষ্ট পাস, এমন কোনো কাজ আমি করব না। মা, তুমি আমাকে সব খুলে বলো, আমাকে তো সহ্য করতেই হবে। একজন প্রবাসীর মা রাস্তায় ভিক্ষা করছে, এটা দেখে যদি আমি সহ্য করতে পারি, তাহলে আমি সব ঘটনা শুনেও সহ্য করতে পারবো। মা, তুমি আমাকে বলো না তুমি রাস্তায় ভিক্ষা করছো কেন? তুই যখন এত আগ্রহ করতেছিস, তাহলে শোন। তুই যেদিন প্রবাসে যাস, সেই দিন থেকেই শুরু হয়েছে এই অত্যাচার। তুই শোন কি হয়েছে। বাজান রে, মন খারাপ করিস নে, ভালোভাবে যা, দেহে শুনি থাইস। মা, আমি তোমাকে ছাড়া কেমন করে থাকবো? ওই দেশে গেলেই তো তোমার কথা বারবার মনে হবে। বাজান, টাকা পয়সা কামাই করতে গেলে বুকে পাথর চাপা দিয়ে কাম করা লাগে। দেহ বাজান, তুই তো জানিস, তোকে মানুষের মতো মানুষ করার জন্যে এই ভিটা বাড়ি রেজার কাছে বন্ধক রেখি তোকে টাকা পয়সা দিছি। রেজা কিন্তু মানুষটা ভালো না, এমন তেমন হইলে কিন্তু হাসপিনি ভিটা বাড়ি দহল লিতি। তুই দেহে শুনে থাইস, কাম কাজ করে টিয়া পয়সা পাঠাস। মা, তুমি শুধু আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন শরীর সুস্থ রাখ, আমি যেন অনেক টাকা ইনকাম করে তোমার স্বপ্ন পূরণ করতে পারি। আমার জন্য শুধু একটু দোয়া করো। দেখো, তুমি যদি এইভাবে ভেঙে পড়ো, তাহলে আমি আর মা তোমাকে ছেড়ে কিভাবে থাকবো? তুমি যাওয়ার সময় এভাবে কান্নাকাটি করো না। আমরা হাসি মুখে তোমাকে বিদায় দেব, তুমিও হাসি মুখে এ বাড়ি থেকে যাও, কান্নাকাটি একদম করবা না। আখি, আমি তো চলে যাচ্ছি, আমার মাটাকে তোমার হাতে তুলে দিয়ে যাচ্ছি। আমার মাকে তুমি দেখে রাখো। মা, আমিও চলে যাচ্ছি, আখিরও কিন্তু কেউ নেই। আখিকে নিজের মেয়ের মতো করে যত্ন কর। মা, আমি চলে গেলাম। বৌমা, কি ভাবতেছ? সোহেলের কথা, তাই না? সাওয়ালটা আমার 1 মাস হইলে বিদেশ গেছে, কোনো খোঁজ খবর নাই। আচ্ছা, ও তোমার কাছেও কি একবার মোবাইল করেনি? না আম্মা, আপনার ছেলে যদি আমাকে ফোন দিত, আমি অবশ্যই আপনাকে বলতাম, অবশ্যই ওর সাথে আপনাকে কথা বলাই দিতাম। তা আম্মা, অবশ্য ঠিক কইছাও, তুমি তো আমার কোনো কিছু ছাপাও না, কথা তো কয়তেই। ও বৌমা, এদিক ও ফোন দিচ্ছে না, কাম কাজ পাইলি নাকি?
কিছুই তো বুঝতেছি নি। আম্মা, আমি তো অন্য চিন্তা করছি, না জানি আপনার ছেলের কোনো বিপদ হলো। এই কথা কয়ে না। আমার সাওয়ালের যদি কোনো বিপদ আপদ হয়, আমি মরে যাব। আল্লাহ ডাকো, আমার সাওয়ালের যেন কোনো বিপদ আপদ না হয়। আমার সাওয়াল যেন সুস্থভাবে ওই দেশে কাম কাজ করতে পারে। দেখো, এই দিক দিয়ে রেজার হেনতেন এত টেকা নিয়ে হোক বিদেশ পাঠাইলাম। রেজা যদি সময় মতো টাকা পয়সা না পায়, তাহলে তো বাড়িতে সে অশান্তি করবে নি। ও তো কিন্তু খুব ভালো লোক লাই। আম্মা, এখন আমরা কি করব বলেন? আমি তো অনেকবার ট্রাই করছি। আবার সোহেল ওর যে বন্ধুদের কোম্পানিতে যাবে, ওর বন্ধুদেরও ফোন দিয়েছিলাম, ওর বন্ধুরাও কোনো খোঁজ খবর দিতে পারলো না। তাহলে এখন আমরা কি করব? আমার তো কিছুই ভালো লাগছে না। আর আপনি তো ছেলের চিন্তায় খাওয়া দাওয়া বাদ দিয়ে দিছেন। এভাবে যদি চলতে থাকেন আম্মা, আপনিও শেষমেশ অসুস্থ হয়ে যাবেন। কি করব কও? একটা মাত্র সাওয়াল আমার। সাওয়ালটার ভবিষ্যৎ গড়ার জন্যে ভিটা বাড়ি বন্ধক রাখি সাওয়ালের প্রবাসে পাঠালাম। সেই সাওয়াল প্রবাসে যাওয়ার পরে কোনো খোঁজ খবর নেই। এই ভিটা বাড়িরই কি হবে? আমার সাওয়ালেরই এখন কি হবে? বাসা কে আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘটনা হচ্ছে, আমি আসলাম 2 মাস তো পার হয়ে গেল, আমার টাকা কই? ভাইজান, আমার সাওয়ালরা প্রবাসে যাওয়ার পরে সাওয়ালের সাথে আর কোনো যোগাযোগ করতে পারেনি। আপনি টাকা কোনদিন দেব কোন? আপনি আর কয়টা মাস অপেক্ষা করেন, সাওয়ালের সাথে যোগাযোগ করি, সাওয়াল টাকা পাঠাইলি তারপরে আপনার টাকা দিয়ে দেবো না। না তো, মিটে কথায় তো সিরে ভিজবি না নে। আমি ওই জন্য স্ট্যাম্প করে নিছি। এই 2 মাস পার হয়ে যাচ্ছে, এই 2 মাস পার হয়ে গেলে কিন্তু স্ট্যাম্পের গদ অনুযায়ী এই বাড়ি ঘর সয় সম্পত্তি কিন্তু আমার। এই কথাটা মাথায় চিন্তা করো, আগে চিন্তা করিয়ে তারপরে আমার টাকাটা ছাড়ো। দেখেন ভাইজান, আপনি হইলেন আমার এই এলাকার মানুষ। আপনি যদি একটু বিপদ আপদ না দেখেন, তাহলে কিটা দেখবি কোন? হ্যাঁ, এলাকার লোকজনে কি তুমি আমার টাকা মারি খাবার চাচ্ছাও? কি কোন ভাইজান, আপনি টাকা মাইরি খাবো কিসের জন্য? আপনাকে তো কইলাম আমার সাওয়ালের সাথে যদি যোগাযোগ করতে পারি তাহলে একটা টাকার ব্যবস্থা ঠিক করব। আর যদি না পারি এদিক ওদিক তেন দেখি আপনি দিবির পারে কিনা। না, এটা তো আমি মানবো না নে। তোমার সওয়াল কি করলে কি না করলে, তোমার সাথে কথা হোক চাই না হোক, ও সব দরবার কিন্তু আমার নাই। আমার কথা আমি টাকা দিছি, আমি রীতিমতো স্ট্যাম্প করে দিছি। তোমাকে এই 2 মাস পার হলে পরে এই বাড়িঘর ছাড়ি কিন্তু চলে যাওয়া লাগবে। সোজা কথা আমার কাছে, যদি বাড়িঘর বাঁচাবার চাও এই 2 মাসের মধ্যে টাকা দাও। তোমরা এরকম সিটার বাটপার, আমি আগে জানলে তো তোমার টাকাই দিতাম না। হ্যাঁ, এলাকার লোক হিসেবে তোমাকে উপকার করলাম, ওদের সাথে কি মানুষ কয় উপকারের নাম হচ্ছে গা পচা ভাতাল। হ্যাঁ, তোমাকে উপকার করি আসলে আমি বুয়ালে হয়ে গেছি। যাজ্ঞে, এটাও আমার জানা হলে যে তোমরা আমার এলাকার একটা সিটার বাটপার লোক, বুঝছো? ফাঁকি দিয়ে আমার কাছ থেকে টাকা লিচাও, কিন্তু যা ভাবতেছাও তা হবি না নে। আমি অত বোকামি কাম করি নেই, আমি স্ট্যাম্প করে লিছি। এখন তোমার মাথার ভিতর রাখো গা, যদি এই মাসের ভিতর টাকা দিবের পারো তাহলে এই বাড়িঘর সয় সম্পত্তি থাকবি, আর তা যদি না পারো ঘাড় ধরিয়ে আমি বাই করে দেবো না, সিটারি বাটপারি আমি ছুটে দেবো না। কয়ে গেলাম? হায় আল্লাহ, এটা কি কয়ে গেল? আমার তো খুব তাড়াতাড়ি একটা টাকার ব্যবস্থা করা লাগবে। বোমা, তোমাকে যে মিলনের নিজে কইছিলাম, তুমি কি গেছিলে? হ্যাঁ মা, আমি মিলনের ওখান থেকেই আসতেছি। মিলন কি কইলি বোমা? মা, মিলন শুধু বলল যে ও যতবার কল দিয়েছে আপনার ছেলের ফোনে ততবারই বন্ধ দেখাইছে, এর বেশি কিছু মিলন বলতে পারলো না। এখন এখন কি করে কও তো?
তা দাঁড়াও, কি ব্যাপার? মাস তো শেষ হয়ে গেল, এখনো তোমরা বাড়ি ঘর আর ছাড়লে না? না বাড়িতে যাওয়ার মনে করছো না তোমারে? চাচা, এটা আপনি কি বলছেন? আমাদেরকে বাড়ি ছেড়ে চলে যাইতে বলছেন? বাড়িতে তো আমি আর আমার শাশুড়ি, আমরা যদি বাড়ি ছেড়ে চলে যাই তাহলে কোথায় যাব? আরে তোমার শাশুড়িকে এত মতো কয়ে আসতাম, ও বেচারা তো নাক লজ্জা বলেই কিছু নাই, এ পাক্কা একটা সিটার হয়েছে। চাচা, আপনি এভাবে আমার শাশুড়িকে অপমান করতে পারেন না। আপনি তো ভালো করেই জানেন যে আমাদের অবস্থা খুব ভালো না। আমাদের কাছে যদি টাকা পয়সা থাকতো অবশ্যই আপনাকে দিয়ে দিতাম। আর আপনি এটাও জানেন যে আমার স্বামী বিদেশ যাওয়ার পরে তার সাথে আমাদের আর কোনো যোগাযোগ হচ্ছে না। তার সাথে যদি আমাদের যোগাযোগ হইতো এতদিনে আপনার টাকা আমরা পরিশোধ করে দিতে পারতাম। চাচা, আর কিছুদিন আমাদেরকে সময় দিন। আমরা তো বলেছি 1 বছরের ভিতর আপনার টাকা আমরা দিয়ে দিব। না, তোমার ভুল হচ্ছে তো, ওইখানে 1 বছর না তো 2 মাসের কথা লেখা আছে। 2 মাস কিন্তু অলরেডি পার হয়ে গেছে, এখন তো আমি আর ছাড়বো না। তবে হ্যাঁ, এখানে তোমার একটা রাস্তা আছে। তুমি যদি আমার কথায় রাজি থাকো তাহলে কিন্তু তোমাকে আর টাকা পয়সা দিতে হবে না, সব কিছু ঠিক হয়ে যাবে। মানে আপনার কথায় রাজি থাকলাম, টাকা পয়সা দিতে হবে না, আমার ব্যবস্থা হবে? আপনি কি বলতে চাচ্ছেন একটু আমাকে খুলে বলুন তো। শোনো, টাকা পয়সা তোমাকে দিতে হবে না, তুমি শুধু আমার কথায় রাজি হবে। তুমি শুধু আমাকে পছন্দ করো, আমি তোমাকে যেমন পছন্দ করি তোমাকে আমি প্রয়োজনে বিয়ে করে নেব, ঠিক আছে? এই বাড়ির মালিকই তুমি হবে, আর তোমার শাশুড়িকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেবো, কিন্তু সেটা তো পারি না, ধরো আমি পুরুষ মানুষ। এইখানে তুমি আমাকে একটু সাহায্য করবে, যদি রাজি থাকো তাহলে এই বুদ্ধিগুলি তোমাকে দিই। আচ্ছা, আপনি যে একটা কথা বললেন যে ওই বাড়ির মালিক আমি হব, আপনি পরে আবার আমার সাথে কোনো রকম চিট করবেন না তো? কোনো রকম চিট মানে? আমি কি চিটার? হ্যাঁ, আমার টাকা পয়সা আছে, তুমি তো জানো আমি প্রতি মাসে কত টাকা ইনকাম করি। এই যে শাড়ি পরে আসো, এইসব শাড়ি তোমাকে মানায়? তোমার আল্লাহ যে সুন্দর রূপ চেহারা দিছে, হ্যাঁ, তোমার গলায় নাই কিছু, তোমার কানে শোনার নাই, হাত খালি, হ্যাঁ, এগুলি তো আমার বউ হলে তো আমি তো এগুলি তো বরদাস্ত করবো না। তোমার চাকচিক্য শরীর হবে তখন, তোমার শাড়ি একজন টাকা দেখবে ফাঁকে থেকে, তোমার দিকে তাকাবে, তোমার খালি স্বর্ণ ঝকঝক ঝকঝক চকচক চকচক করবে। আপনি কি সত্যি বলছেন? অবশ্যই সত্যি বলছি, তুমি শুধু আমাকে সঙ্গে থাকো। আর তোমার শাশুড়ি, ওকে আমি পুরুষ মানুষ হইতে পারি না, ওর সঙ্গে পারবো না। তুমি ওকে নির্যাতনের পর নির্যাতন চালাবে যাতে ও বাড়ির থেকে বের হয়ে যায়, তখন আমরাই দুজনেই বাড়ির শাহেনশাহ, আর ওই বাড়ির মালিক তুমি। আপনি যে কথাগুলো বললেন এই কথাগুলো যদি আপনি রাখেন, আমাকে যদি ওই বাড়ির মালিক করে দেন, তাহলে আপনি যা বললেন আমি তাই করব। আর আমার শাশুড়িকে বাড়ি থেকে বের করতে হবে তো, এই নিয়ে কোনো চিন্তা করবেন না, এটা আমি এক তুড়িতে বের করে দেব। শোনো, তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না? এই যে তুমি এখন যেভাবে মুখ দিয়ে বললে আমার কথায় রাজি, আমার কাছে লাগতেছে কি যে বিয়েটা আমি এখনই করে ফেলি। চলো না যাই, বিয়েটা করে ফেলি। আজকেই? আজকেই করে ফেলবো, সমস্যাটা কি? তোমার সাজগোজ চেঞ্জ করে দেবো সম্পূর্ণ। আচ্ছা ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে, কিন্তু কথা কিন্তু রাখতে হবে। কথা রাখা মানে আমি এখন যে তোমার সঙ্গে কবুল কবুল বলে ফেলবো, তাহলেই তো কথা ফাইনাল, নাকি এর উপর আর কোনো কথা আছে নাকি? আসো। আম্মা, আম্মা, আম্মা। বৌমা, বৌমা, এত দামি শাড়ি, সোনার চুড়ি, আংটি, দুল, এটা তুমি কোনে পাইলে? শোনেন, আমি এত কিছু কোথায় পেয়েছি এটা জানা আপনার কাছে জরুরি না। আপনাকে আমি যে কারণে ডেকেছি, আপনি এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে চলে যান। কি কও এইসব? আমি কে বাড়িতে যাব? হ্যাঁ, এটা কইছে ওকে, এটি তো আমার বাড়ি। আপনার বাড়ি ছিল, আপনার বাড়ি এখন আর নাই। আপনি কি ভুলে গেছেন এই বাড়ি, সহায় সম্পত্তি সব কিছু আপনি রেজার কাছে বন্ধক রেখেছিলেন? আর কি বলেছিলেন
যে 2 মাসের মধ্যে যদি এই টাকা পয়সা যদি আপনি পরিশোধ করতে না পারেন তাহলে এই সহায় সম্পত্তি সব কিছু রেজার হয়ে যাবে। 2 মাস তো পার হয়ে গেছে আম্মা, সেই জন্য এই সহায় সম্পত্তি এখন থেকে রেজার। আর উনি আমাকে বলেছে আপনাকে বাড়ি থেকে বের করে দিতে। বোমা, উনি আমার বাড়িতে বাইর হতে কবি কিসের জন্য? উনি সেই অধিকার রাখে না। আর বোমা, আমার ছাগলরা প্রবাসে রয়েছে, আমার ছাগলের কোনো খোঁজ খবর নেই, তার মধ্যে দিয়ে তুমি এরকম কথাবার্তা কইছ। তুমি কোন জ্ঞানে আমার বাড়িতে বাইর হয়ে যাতি? এটা তো আমার বাড়ি, আমার ভিটা। শুনুন, আপনার ছেলের খোঁজ খবর আছে কি নাই, ভবিষ্যতে থাকবে কি থাকবে না তা দেখার সময় আমার নেই। আর আপনি কাকে উনি বলছেন? আপনাকে একটা কথা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, উনি এখন মানে রেজা, উনি এখন আমার স্বামী, ওনাকে আমি বিয়ে করছি। আর আপনার ছেলেকে আমি ডিভোর্স করে দিছি। আপনার ছেলের সাথে আমি আর সংসার করব না। আর এখন থেকে এই বাড়িঘর সব কিছু আমাদের, তাই আমাদের বাড়িতে আপনাকে আমরা রাখতে পারবো না। তাই আপনাকে আবারও বলছি, এই বাড়ি থেকে চলে যান। আর যদি না যান, এর ফল কিন্তু ভালো হবে না। কি কইলা তুমি? কি কইলা? রেজা, রেজাক তুমি বিয়ে করিছ আর আমার ছেলে ডিভোর্স দিছাও? সি 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 সি, মাত্র 6 মাস হয়েছে আমার ছাগল প্রবাসে গেছে, তার মধ্যে তোমার এত অধঃপতন! তাই তো কই, এত দামি শাড়ি চুড়ি কোনতে নাসে? তোমার চলাফেরায় এত নতুন নতুন ভাবভঙ্গি কোনতে নাসে? তার মানে এই, তোমার কি একটু হায়া লজ্জা নেই? হ্যাঁ, তোমার কি একটু হায়া লজ্জা নেই? আর শোনো বৌমা, তুমি আমাকে 1000বার বললি পরেও না আমি এই বাড়িতে বাইর হব না নে। ওই, কই যাস তুই? হ্যাঁ, কই যাস? এই বাড়ি থেকে বের হবি না। হ্যাঁ, তোকে এই বাড়ি থেকে কিভাবে বের করতে হয় আমার খুব ভালো করে জানা আছে। ও ও ও ও বৌমা, কি বললি তুই? তুই এই বাড়ি থেকে বের হবি না? না, আর এই মুখটা একটু বেশিই কথা বলতিছে। এই মুখটাই আজকে আমি একদম থেতলে দেবো, যেন আর কথা বলতে না পারিস। এই বাড়ি থেকে সুরসুর করে বের হয়ে যাস। বল, এই বাড়ি থেকে যাবি না? বল। বাবা, বাবা ছেড়ে দাও বাবা, আমি এখানে লাগতেছি। তোকে তো ছাড়বো আমি তখন, যখন তুই নিজে মুখে স্বীকার করবি যে তুই এই বাড়ি থেকে চলে যাবি, এই বাড়িতে তুই আর থাকবি না। আর যতক্ষণ তুই স্বীকার করবি না, ততক্ষণ তোকে এইভাবেই আমি অত্যাচার করতে থাকবো। বল, যাবি কিনা বল। আমি চলে যাবো, আমি চলে যাবো, তুমি মুখ ছেড়ে দাও, ছেড়ে দাও। ওঠ, ওঠ বলছি, ওঠ, ওঠ। শোন, সে কখন থেকে তোকে ভালোই ভালোই বোঝাচ্ছি, কিন্তু তুই আমার কোনো কথাই শুনলি না। তুই যদি আগে থেকে রাজি হয়ে যাইতি তাহলে এতগুলা আদর যত্ন তোকে আমি করতাম না। যা, এই বাড়ি থেকে এক্ষুনি বের হয়ে যাবি। আর শোন, কোনো দিন যদি এই বাড়িতে ঢোকার চেষ্টা করিস, সেদিন একবারে জানে মেরে ফেলবো। কারণ তোর ছেলে তো আর নাই যে তোর ছেলে এসে আমাকে বাধা দিবে। যা, যা বলছি। এখন থেকে এই বাড়ি আমার আর রেজার, আমাদেরকে বাধা দেওয়ার মতো আর কেউ নেই। আমি বুঝতে পারছি তোমাকে অনেক নির্যাতন করছে, অনেক অত্যাচার করছে। আমার জন্য তুমি অনেক কষ্ট সহ্য করছো, আর কষ্ট করতে হবে না। তুমি চলো আমার সঙ্গে বাড়িতে চলো, আমি এর উচিত শিক্ষা দেব, আমি এর উচিত বিচার করব। মা, তুমি আমার সঙ্গে বাড়িতে চলো, চলো। আখি, 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 তুমি? হ্যাঁ আমি। কিন্তু তার আগে বলো, আমার মা রাস্তা রাস্তা ভিক্ষা করছে কেন? আমার মাকে তুমি কেন বাড়ি থেকে বের করে দিছো? হ্যাঁ,
তোমার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। কেন, তাতে কি হয়েছে? তুমি এটা কি বলছো? তুমি আমার মা আর তোমার শাশুড়ি, আর তাকে তুমি নির্যাতন করে বাড়ি থেকে বের করে দিছো, আর আমার সামনে তুমি বুক ফুলিয়ে বলছো হ্যাঁ তুমি আমার মাকে বের করে দিছো। কিন্তু আমার মায়ের অপরাধটা কি? কি অপরাধ করছে আমার মা যার কারণে তুমি বাড়ি থেকে বের করে দিছো? দাঁড়াও, অত জোরে জোরে কথা বলে না, কথাটা এখন আমার কাছ থেকে শোনো। তোমার মায়ের সঙ্গে আমার চুক্তি ছিল, এই বাড়ি ঘর সয় সম্পত্তি সমস্ত কিছু আমার কাছে মর্গেজ দিয়ে তোমাকে বিদেশ পাঠানো। কিন্তু কথা ছিল কি, স্ট্যাম্পে লেখা আছে 2 মাসের মধ্যে আমার টাকা পরিশোধ করলে সম্পত্তি তোমাদের, আর 2 মাস ওভারটেক হলে সম্পত্তি আমার। মাস চাই কয়টা সেই হিসাব আছে? হ্যাঁ, তুমি এখানে এসে সেরে বলছো আমার বাড়ি, আমার মাকে এটা করলে কেন কেন? হ্যাঁ, স্ট্যাম্পের কথা মনে নেই? চাচা, এটা আপনি কি বলছেন? হ্যাঁ, আমার মা আমার বিদেশ যাওয়ার জন্য আপনার কাছ থেকে টাকা নিছে, কিন্তু টাকা নেওয়ার সময় তো কথা ছিল 1 বছরের মধ্যে যদি আপনাকে টাকা ফেরত না দিতে পারি তাহলে এই সয় সম্পত্তি আপনি পেয়ে যাবেন। কিন্তু এখন তো মাত্র 6 মাসই পার হয়নি, আর এর মধ্যে আপনি আমার বাড়ি দখল করে নিছেন। না না, এটা হতে পারে না। হে, মুখের কথা তো এখানে চলে না, এখানে আমার কাছে রীতিমতো স্ট্যাম্পের পর লেখা আছে। এটা তো আর মিথ্যা নয়। তুমি মুখ দিয়ে পটপট করলে আর আমি মেনে নিলাম। এখন ভালো ভালো বলছি, বড় বড় লেকচার না মেরে, এই বাড়িঘর সয় সম্পত্তি আর তোমাদের নাই। তোমাদের ছিল কিন্তু এখন আর নাই। তুমি সমস্ত কিছু হারাইছো, অতএব এখন সুর করে এখান থেকে কেটে পড়ো। না তুমি কি বলো? আমিও তাই বলছি সোহেল, উনি যা বলছে সেটাই শোনো, এতে তোমাদের জন্য ভালো হবে। আর যদি বেশি বাড়াবাড়ি করো না তাহলে তোমাদের দুইটাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। আখি, শেষ পর্যন্ত তুমি আমাকে বলছো ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবা? আমি না তোমার স্বামী, তুমি না আমাকে অনেক ভালোবাসো। আমার জন্য তুমি জীবন দিয়ে দিতে পারো, আমার জন্য তুমি সবকিছু করতে পারো, আর মাত্র 6 মাসের মধ্যে তুমি আমার সঙ্গে পল্টি নিলা, তোমার সমস্ত কথা ফিরিয়ে নিলা। এখন তুমি আমাকে কি বলছো? আমাকে আর আমার মাকে আমারই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবা? আরে এই 6 মাস আমি কত কষ্টে ছিলাম, কিভাবে ছিলাম, কোথায় ছিলাম, একবারও জানতেও চাইলে না, একবারও জানতেও চাইলে না। এই 6 মাস আমি তোমাদের কোনো খোঁজ নিতে পারিনি কেন? তোমাদের কাছে টাকা পাঠাইতে পারিনি কেন? একবারও জানতে চাইছো? চাও না। তুমি জানো আমি যে দালালের মাধ্যম দিয়ে প্রবাসে গেছি, এই দালাল আমার সাথে চিট করছে। আমাকে অরিজিনাল ভিসা দেয়নি, আমাকে দিছিল বেড়ানোর ভিসা। ওই দেশে 3 দিন থাকার পরে পুলিশ আমাকে গ্রেফতার করে। আমি ওই দেশে জেলখানায় ছিলাম। তুমি জানো বাংলাদেশি জেলখানায় থাকলে তাও ঠিক মতো খাইতে দেয়, চাইলে আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগও করতে দেয়, কিন্তু ওই প্রবাসী জেলখানা খুব কষ্টের, ঠিক মতো খাইতে দেয় না। সকালে বিকালে নির্যাতন করে, অত্যাচার করে। আমার সারা শরীরে শুধু বারের দাগ, সকালে মারতো, বিকালে মারতো, আমি কোনো সময় ঘুমাতে পারতাম না। আমি তাদের অনেক রিকোয়েস্ট করছি আমার পরিবারের সঙ্গে একটু যোগাযোগ করতে দেয়, আমার পরিবারের সঙ্গেও আমাকে যোগাযোগ করতে দেয়। অবশেষে 6 মাস জেল কাটার পরে ওই দেশ থেকে আমাকে এই দেশে পাঠিয়ে দিছে। তারপরে আমি এই দেশে আসছি। আসার সময় ভাবছি যে আমি জেল কাটছি, এত কষ্ট করছি, তাতে সমস্যা নেই, হয়তো আমি বাড়িতে গেলে আবার আমি নিজের পায়ে দাঁড়াতে পারবো, কারণ আমার পিছনে আমার মা আছে, আমার ভালোবাসার মানুষ, আমার স্ত্রী আছে। কিন্তু আমি বুঝতে পারিনি 6 মাসের মধ্যে তুমি আমার সঙ্গে এমনটা করবে। 6 মাস পরে আমি বাড়িতে এসে দেখবো তুমি এমন পাল্টে গেছো। যাই হোক, আমি অনেক কষ্ট করছি, কিন্তু চাচা আপনাকে বলছি, যেহেতু আমি টাকা নেওয়ার আগে আপনাকে বলছিলাম 1 বছরের মধ্যে যদি টাকা না দিতে পারি এই সয় সম্পত্তি সব আপনার হয়ে যাবে, কিন্তু 1 বছর এখনো পূর্ণ হয়নি, মাত্র 6 মাস হয়েছে। এই 6 মাসের মধ্যে যেভাবেই পারি আমি আপনার টাকা শোধ করে দিব। তাই আমি আমার বাড়িতে থাকতে চাই, আপনারা দুজন এই বাড়ি থেকে চলে যান। বাবা যান,
আমরা দুইজন আবার কষ্ট করি, গায়ে গতরে খাইটি, আবার তোমার ভবিষ্যৎ গড়ে তুলবো। হ্যাঁ মা, প্রয়োজনে আমরা কঠোর পরিশ্রম করব, দিনরাত পরিশ্রম করে হলেও ওনার টাকা আমি শোধ করে দিব। শোনো সোহেল, এখন তুমি যতই গলাবাজি করে কথা বলো না কেন, একটা কথা তুমি কান খুলে শুনে রাখো, এই বাড়ি আর তোমাদের নেই। আরও একটা কথা, আমিও কিন্তু আর তোমার বউ নেই, আমি কিন্তু ওনাকে বিয়ে করছি, আর ওনার সাথে আমি বাকিটা জীবন পার করতে চাই। তাই তোমাদের দুইজনকে বলছি, ভালোই ভালো এই বাড়ি থেকে চলে যাও, তাছাড়া কিন্তু আমরা অন্য পদক্ষেপ নিতে বাধ্য হব। হ্যাঁ, তোমার কি কানে দোষ আছে? কানে যদি দোষ না থাকে অবশ্যই শুনতে পেরেছো। আর আমি তোমাকে শেষবারের মতো বলছি, আমার স্ট্যাম্প করা আছে, স্ট্যাম্পে কিন্তু লেখা আছে 2 মাসের কথা উল্লেখ করা আছে। তুমি যদি বেশি জোরাজোরি করো আমি কিন্তু তোমাকে পুলিশে দিতে বাধ্য হব। তো এখন বলছি, ভালোই ভালো এখান থেকে চলে যাবে, না বিদেশে যেমন পুলিশের আন্ডারে পড়েছিলে এখানেও পুলিশের আন্ডারেই থাকবে? কি? হ্যাঁ, আমরা চলে যাচ্ছি, কিন্তু আখি তোমাকে আমি যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। বাহ, তোমার এত সুন্দর রুচি, তুমি শেষ পর্যন্ত তোমার চাচা শ্বশুরকেই তুমি বিয়ে করে ফেললা। তোমার রুচিটা অনেক সুন্দর, আমি স্বপ্নেও ভাবিনি তোমার মতো মেয়েরা এত তাড়াতাড়ি পাল্টে যেতে পারে। তোমাদের রুচি এত টাকা, আমার অর্থ সম্পদ সব কিছু গেছে, তাতে আমার কোনো কষ্ট নেই। আমার শুধু একটাই কষ্ট, যাকে আমি ভালোবাসছিলাম, যার জন্য আমি জীবন দিয়ে দিতে পারতাম, সে চাইলে আমি সবকিছু করতে পারতাম। আর সে আমার চাচাকে বিয়ে করে সে সুখে থাকতে চায়। হ্যাঁ, তোমরা সুখে থাকো, আমরা চলে যাচ্ছি। মা চলো। আর হ্যাঁ, আমি তোকে বলে যাচ্ছি, আমাকে কাঁদালি না, একদিন তোদেরকেও কাঁদতে হবে। যা যা যা।